মা যে করে হোক বাবাকে একটু ম্যানেজ করো না মা, প্লিজ মা। আমি জানি তুমি বাবাকে বুঝালে বাবা বুঝবে, প্লিজ মা প্লিজ। তোদের বিয়ের কথা আমি বলবো না বাবা, আমি বলতে পারবো না। তোর বাবা আমার চেয়ে তোকে বেশি ভালোবাসে, তুই বল না। আরে কই গো, এই দেখো আজানের জন্য বাজার থেকে সেরা খাসির মাংসটা নিয়ে এসেছি। মেয়েটা কে? মেয়েটা? আসসালামু আলাইকুম, আমি নীলা। ওয়ালাইকুম আসসালাম। বাবা ওর নাম হচ্ছে নীলা, আমি ওকে অনেক ভালোবাসি। আজকে আমরা বিয়ে করে ফেলেছি। বিয়ে করেছিস? এই আরামজাদা, প্ল্যান করছিস আমার সাথে, তাই না? বাইরে থেকে সব প্ল্যান করে এসেছিস। তুই এই রহমান মিয়ার সন্তান। তুই তো আমার খুব ভালো বন্ধু, আমাকে না জেনে তুই তো কিছু করবি না আমি জানি। এসব প্র্যাঙ্ক ট্যাঙ্ক বাদ দে। আমি বুঝতে পেরেছি ও তোর ভার্সিটির ফ্রেন্ড। আর রেশমা, তুই খুব সুন্দর করে রান্না করবে খাসির মাংসটা, আর বাবা ছেলে মিলে কবজি ডুবিয়ে খাবো। আর শোন, তুই যা যা ভেতরে যা, ফ্রেশ হ, তাড়াতাড়ি চলে আয়, দাবা খেলবো, যা যা। বাবা আমি সত্যি বলতেছি, আমি প্র্যাঙ্ক করতেছি না, আমি নীলাকে বিয়ে করেছি। বিয়ে করেছিস? কই, আমাকে তো কিছু বললি না। তুই না আমার ভালো বন্ধু। হ্যাঁ বাবা, আমি তোমার সাথে সব কিছুতে ফ্রি, কিন্তু আমাদের এই বিষয়টা না আমি তোমাকে শেয়ার করতে পারিনি। আমি সেই সাহসটা পাচ্ছিলাম না বাবা। তোমার বাবা মা জানে বিষয়টা? আমার বাবা মাকে বেছে নেই। তুই ওকে কই পেলি? বাবা আমাদের ভার্সিটিতেই পড়ে, আর নিজের খরচ চালানোর জন্য একটা পার্ট টাইম জব করে একটা মোবাইলের শোরুমে সেলসম্যান হিসেবে আছে। আমি ওকে ওখানেই দেখেছি। বাবা আমি জানি তোমাকে না জানিয়ে আমি অনেক কষ্ট দিয়ে দিয়েছি, আমি আসলে ভুল করে ফেলেছি বাবা। বেরিয়ে যা, এই মেয়েকে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা কি বলতেছো তুমি? আমি তোমার সন্তান, আমি না হয় না বুঝে একটা কাজ করে ফেলছি, তার জন্য তুমি এসব বলবা? কিসের সন্তান? না তুই আমার সন্তান, না আমি তোর আপন বাবা। এই কি আবল তাবল বকছো? হ্যাঁ আর থাক না সব। একদম চুপ। তুমি কোনো কথা বলো না, একদম চুপ করে থাকবে, কোনো কথা না। বাবা তুমি সব কি বলতেছো? আমি না ঠিক বুঝতে পারছি না। তুই আজকে প্রমাণ করে দিলি যে সৎ কখনো আপন হয় না। হ্যাঁ তুই ঠিকই শুনেছিস। না তুই আমার সন্তান, না আমি তোর আপন বাবা। এই মহিলা না, কেউ তোর আপন না। আমাদের সাথে তোর কোনো রক্তের সম্পর্ক নেই, রক্তের সম্পর্ক নেই। তাহলে আমার বাবা মা কে? তোর বাবা মা যে কে সেটা তো আমি জানি না, তবে আমি জানি যে তারা ভালো মানুষ নন। তো তার মতো হয়েছিস হয়তো। তারা যদি মানুষ হতো তাহলে তোকে ওই ময়লার স্তূপে ফেলে রেখে যেত না। আমি আমার এই হাত দিয়ে কান্নারত অবস্থায় তোকে আমার কোলে তুলে নিয়েছি, আর ওই অবস্থায় ওই ছোট্ট বাচ্চা থেকে পেয়ে আল্লাহর কাছে ধন্যবাদ জানিয়েছি। আল্লাহ আমাদের এই নিঃসন্তান পরিবারকে একটা সন্তান তুমি দিলে। ওই দিন আমি আর এই মহিলার চেয়ে খুশি আর এই পৃথিবীতে কেউ ছিল না। তোকে আমি বড় করেছি, একটা ফুলের টোকা তোর গায়ে লাগতে দেয়নি। তুই ইঞ্জেকশন দিতে ভয় পেতি বলে
আমি আমি তোর আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ডাক্তারের কাছে গিয়ে ফলস ইঞ্জেকশন ইনজেক্ট করেছি যাতে তুই সাহস পাস। আর আজকে তুই প্রমাণ করে দিলি যে সৎ কখনো আপন হতে পারে না। আমার 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 মান সম্মানের কথা একবারও চিন্তা করলি না তুই? একটা পরিবার পরিচয়হীন মেয়েকে বিয়ে করে এনেছিস, তাও আমাকে না জানিয়ে। এই মেয়ে, তুমি টাকার জন্য এসব করেছো তাই না? চেনা আছে তোমাদের মতো মেয়েদেরকে। না বাবা, আপনি আমাকে ভুল বলছেন। কিসের বাবা? কার বাবা? একদম আমাকে বাবা বলে ডাকবে না, তোমার সে অধিকার নেই ডাকার। ও তো আমার সন্তানই না, ও তোমার সন্তানই না। রেশমা, ওদেরকে এক্ষুনি বেরিয়ে যেত, এই বাড়িতে থাকার অধিকার ওদের নেই। থাক বাবা, তুই তুই কিছু মনে করিস না বাবা। তোর বাবার তো মাথা এমনিতেই রাগ চাটা। এতদিনের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার মতো পরিচয়হীন রাস্তায় কুড়ায় পাইছেন, আমাকে মা বাবার আদর স্নেহ মায়া মমতা দিয়ে বড় করছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি সারা জীবন আপনাদের কাছে ঋণী হয়ে থাকবো। এতদিন আমার কাছে মা বাবা সব ছিল, কিন্তু আজকে সত্যি সত্যি আমি এতিম হয়ে গেলাম। চল না, কোথায় যাব? আমার আপন জনের কাছে তো আমি পর হয়ে গেলাম, আমার হাতটা ছেড়ে দিল। তুমি তোমার হাতটা ছেড়ে দিতে চাও? তুমি যদি তোমার হাতটা ছেড়ে দিতে চাও তাহলে ছেড়ে দিতে পারো। আমি তো তোমার হাত ছেড়ে দেওয়ার জন্য বলি না, আমি তোমার সাথে যাব। কোনো কিন্তু না, চলো তাহলে। আজান, আজান। আজান, আজান। হ্যাঁ বলো। তুমি কাঁদছো? কই না তো। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি কান্না করছো। আমি তো তোমার স্ত্রী, তাই না? আমার সামনে তুমি কাঁদতে পারো। আসলে সে ছোটবেলায় বাবা মাকে হারিয়ে আমি নিজে অনাথ হয়েছি, আর আজ আমার কারণে তুমিও অনাথ হলে। আমি তো জন্মগতভাবেই অনাথ, তোমাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আসলে এটাই ছিল আমার ভাগ্যের লিখন। তুমি শুধু আমার পাশে থেকো প্লিজ। কোথায় যাব, কি করব? তুমি কোনো চিন্তা করো না, আমরা ছোটখাটো একটা বাসা ভাড়া নিব, আর আমার কাছে কিছু টাকা আছে, তা দিয়ে আমি ম্যানেজ করে নিতে পারবো।
আজান চলে গেছে। শুনছো? আজান চলে গেছে। তুমি ওকে এভাবে সত্যিটা বলে আঘাত না করলেও পারছে। আজান তো মেয়েটাকে ভালোবাসে। ভালোবাসা? কিসের ভালোবাসা? আমরা তো ওকে ভালোবাসতাম, ও দিয়েছে আমাদের ভালোবাসার মূল্য। মূল্য দিয়েছে একটা পরিচয়হীন মেয়ের ভালোবাসা। একদিন একদিন তুমি যখন ছোট্ট আজানকে আমার কোলে দিলে, তখন ওকে আমি বুকে জড়িয়ে ধরেছিলাম। আমার বুকের সমস্ত ভালোবাসা স্নেহ দিয়ে ওকে আমি বড় করেছি। আজান আজান তো আমাদের সন্তান, তাই না? ও আমাদের সন্তান না? কিসের সন্তান? এই, তুমি কি ওকে গর্ভে ধারণ করেছো? তুমি ওকে জন্ম দিয়েছ? না, রাস্তায় পড়েছিল, কুড়িয়ে এনেছি। কুড়িয়ে এনেছে, যত্ন করে বড় করেছি। আচ্ছা আচ্ছা, তার এক রুম ভাড়া হবে। কি আপনারা সিনেমা দেখতেছেন? না না, কি বলতেছেন ভাই? সিনেমা দেখবো কেন? না, আপনারা এমন ভাবে মুখি ঝুঁকি মারতেছেন, মনে হইতেছে উপরে প্রজেক্টর লাগানো, ওইখানে সাকিব খানের তাণ্ডব সিনেমা চলতেছে। না ভাই, আসলে ব্যাপারটা ওরকম না। আপনার এখানে টুলেট লাগানো আছে, এক রুমের বাসা ভাড়া হবে, তাই আর কি আমরা ওই বাসাটা দেখছিলাম আর কি। ও, বুঝতে পারছি। আপনার সাথে উনি কিটা? জি, বউ। আরে বউ তো বুঝতে পারছি, কার বউ ভাগায় নিয়ে আইছেন? আরে কি বলতেছেন? আমি কার বউ ভাগায় নিয়ে আসবো? আমার বিয়ে করা বউ। আপনি কে? আমি বাচ্চা। কোথাকার বাচ্চা? এই বাসার বাচ্চা। আমার হুকুম ছাড়া এই গেটের বাইরে কেউ যাইতে পারে না, এই গেটের ভিতরে ঢুকতেও পারে না, ধরতে পারে না। এই পুরো বাড়িটা আমি চালাই, মানে আমি দারোয়ান। ও ভাই, মানে আসলে টুলেটটা দেখছি তো, আমরা এই এক রুমের বাসা ভাড়াটা নিতে চাচ্ছি। না, ফাঁকা আছে, বাসা ভাড়া দেওয়া যাবে, কিন্তু একটা শর্ত আছে। বাসা ভাড়ার টাকা বাড়া রাখতে পারবেন না, টাইম মতন দিয়ে দেবেন। মাসের 1 তারিখের ভিতরে ভাড়া ক্লিয়ার করবেন। ভাড়াইটারা বাসা ভাড়া দেরি করে দেয়, আর আমার বেতনটাও দেরিতে নিতে হয়। আর তাছাড়া সাথে 1 মাসের অ্যাডভান্স দিতে হইব। যদি সবকিছু মিলে থাকে, ভালো লাগে আমার কথায়, তাহলে আপনি বাসা ভাড়া নিতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি যেভাবে বলছেন আমরা সেভাবেই করব। তবে বাসাটা আমরা একটু দেখতে চাচ্ছিলাম, দেখা যাবে? অবশ্যই দেখবেন, না দেখে আপনি বাসা নেবেন কেন? আসেন। তোমার গোসল শেষ? হ্যাঁ, বাহ, তুমি তো সবকিছু গুছগাছ করে ফেলছো। মোটামুটি সবই গোছানো শেষ। আর চলার জন্য যা যা দরকার, হাঁড়ি পাতিল, কাপড় চোপড়, একটা আলনা, একটা বেডশিট, ম্যাট্রেস, সবই কিনে ফেলেছি। কিন্তু কথা হচ্ছে, এগুলো কেনার পরে তো হাতে বেশি টাকা নেই, আমরা চলবো কিভাবে? আসলে সেটা নিয়ে আমিও ভাবতেছি, কিন্তু তুমি কোনো চিন্তা করো না। আমার একটা আঙ্কেল আছে, ওনার ফুড কোম্পানির বিজনেস আছে। আমি আগামীকাল ওনার কাছে যাব, গিয়ে দেখি, আমার মনটা বলছে কিছু একটা হয়ে যাবে। সেটাই ভালো, তুমি যাও, কি দেখো তিনি কিছু করতে পারেন কিনা, কারণ একটা চাকরি বাকরি বা উপার্জন ছাড়া তো সংসার চালানো যাবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, সব কিছু বাদ দাও, কাছে আসো।
তোমার সাথে আমার কিছু ব্যক্তিগত কথা আছে। কি কথা আছে তুমি? এসব কথা কি আমি মানে এমনি এমনি বলতে পারবো না। আচ্ছা তাহলে কিভাবে বলবা? কানে কানে? কানে কানে? কি বলো? কান পাতলাম। এইভাবে বললে তো হবে না, আরো কাছে আসতে হবে। আরো কাছে? কি আপনি সকাল সকাল কই যেতেছেন আপনারা? ভাই আমার চাকরির ইন্টারভিউ আছে, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া রইল, সবসময় দোয়া করি। সাবধানে যাও। ঠিক আছে। আমাকে গরিব মাসের দোয়া কে কাজে লাগবো আপা? কি যে বলেন না বাচ্চা ভাই, আপনি গরিব হয়েছেন তো কি হয়েছে, মানুষ তো। আর তাছাড়া আমি জানি আপনি একজন ভালো মনের মানুষ, আর ভালো মানুষদের দোয়া সব সময় কাজে লাগে। আরে বাচ্চা ভাই আপনি কাঁদছেন কেন? আপা আমি অনেকদিন ধরে চাকরি করি, অনেক বাড়িতে চাকরি করছি। ভাড়াটারা বের হইলে ঘুষখোর, সুদখোর, খারাপ মানুষ তাকে সালাম দিচ্ছি, সম্মান করছি, কিন্তু আপনার মতন করে কেউ এরকম ভালো কথা কয় না কোনো সময়। আপনি আজকে আমার যে সম্মান দিলেন, আপনার সম্মানে আমার কলিজাটা পুরাই বইরা গেছে, আমার কলিজাটা পুরাই শান্ত হয়ে গেছে। মানুষ হিসেবে মানুষকে সম্মান করা আমাদের সবার দায়িত্ব। আমরা তো শুধু আমাদের দায়িত্বটাই পালন করছিলাম। আর তাছাড়া মানুষকে সম্মান করার ক্ষেত্রে কে বড় লোক, কে গরিব, কে বাড়িওয়ালা, কে দারোয়ান, এসব হিসাব করতে হয় না। আপা আপনার একটা কথা জিগাই। হ্যাঁ ভাই বলেন। আপনারা দেখে তো ভাড়া ঘরের শিক্ষিত মা এমন হইতেছে, আপনার আব্বা মা কই? এরা নাই? না বাচ্চা ভাই, আমার বাবা মা নেই। আমি ছোটবেলা থেকেই। ও আপনারা দুইজনই এতিম? এতিম এতিম আল্লাহ মিলাই দিছে, দেখে অনেক ভালো লাগলো। আসলে আপা আমি আপনাকে দলের লোক, আমি একটা এতিম, আমার মা বাপ কেউ নাই। যার কেউ নেই তার আল্লাহ আছে, আর যার সাথে আল্লাহ আছে সে কখনোই একা না। আর কে বলেছে আপনি এতিম? হ্যাঁ আমি আছি না, আমি আপনার বোনের মতো। আপনি আজকে থেকে আমাকে বোনের মতো করে দেখবেন। আপনার যখন ইচ্ছে তখন আমাদের বাসায় যাবেন, যখন যা বলতে ইচ্ছে করে বলবেন, কোনো সমস্যা নেই। আপনি আমার মনে একটা দাঁড়াউন্ডের ভাই কইলেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার মনের আশা পূরণ হোক, আপনি একটা সুখে থাকেন। হয়েছে, এখন বাচ্চাদের মতো কান্না করতে হবে না। আপনি আপনার ডিউটি করেন, আমি বাসায় যাই। আচ্ছা আল্লাহ, আমি তো গরিব এতিম, দুনিয়াতে আমার কেউ নাই। আমি তোমার কাছে মোনাজাতে কই, দুনিয়াতে যে এতিম গুলো আছে সব এতিম গুলো হেফাজত করো আল্লাহ, তাদের শান্তি দিয়ে রাখো, সুস্থ রাখো। আমিন। কি ব্যাপার, তুমি কখন আসলে? কি হয়েছে, চুপ করে আছো কেন? চাকরিটা হয়নি? আচ্ছা থাক না, মন খারাপ কেন করছো? একটা হয়নি আরেকটা হবে। আর বাবা চেষ্টা করতে তো কোনো বাধা নেই, তাই না? এটা তো ভেঙে পড়ার কি আছে? হ্যাঁ কোনো চিন্তা করো না, হয়ে যাবে, একটা না একটা হয়ে যাবে। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। তোমার কাছে কি মনে হয়, তোমার দোয়া বিফলে গিয়েছে? মানে মানে আমার চাকরিটা হয়ে গেছে, আগামীকাল আমার জয়েনিং। সত্যি? হ্যাঁ সত্যি বলতেছি, কালকে সকাল সকাল উঠতে হবে, সকাল সকাল উঠে আমার অফিসে যেতে হবে। আলহামদুলিল্লাহ,
অবশেষে আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকালো। আমার যে কি খুশি লাগছে। মিষ্টি মুখ করাবো না? মিষ্টি মুখ করাবো? বাসায় তো মিষ্টি নেই। আর মিষ্টি তো তুমি নিয়ে আসবে, চাকরিটা তোমার হয়েছে। চিনিও নেই, যা তোকে চিনি খাওয়াবো। তুমি না কিচ্ছু বোঝো না। উঠো, কি কাছে এসো। কেন? তোমাকে কে বলছে শুধু খাবারের জিনিসের মধ্যেই কি মিষ্টি পাওয়া যায়? আর কিছুতে পাওয়া যায় না? আর ভালোবাসাটাও তো মিষ্টি, সেটা কি তুমি জানো না? এর প্রয়োজনে কত ছিল? 300 টাকা। ভাই কি লাগবে আপনার? আপনার কি লাগবে ভাই? আমার কি লাগবে মানে? বউ লাগবে, দিতে পারবেন? না ভাইয়া, আমি তো আসলে মালের অর্ডার করতে আসছিলাম। ও আচ্ছা, আপনি মার্কেটিং এর লোক, নতুন আসছে মনে হয়। আপনারা তো আগে দেখি নাই। জি ভাইয়া, আজকেই জয়েন করেছি। ও তাহলে তো খাতির আপ্যায়ন করা লাগে, নতুন মেহমান। চলেন চা খাই। না ভাইয়া, অর্ডারটা কাটি। আরে ওইটা নিয়ে চিন্তা করেন না। এই দেখতো এখানে কি কি লিস্ট শর্ট আছে, বাইরে লিস্টটা করে দে, বাইরে দিয়ে যাবেন। ভাই চলেন চা খাই আসি। না ভাইয়া, অর্ডারটা কাটি। আরে অর্ডার তো কাটবেনি ভাই। আরে আপনি মাল দিবেন, আমি নিব, নেওয়াদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করার বিষয় আছে না? আরে চলেন তো ভাই, কি করে। আরে তোমরা খাওয়া শুরু করো নি কেন? ঠান্ডা হয়ে যাবে তো। এনো খাবার শুরু করো তাড়াতাড়ি। ভাই শুরু করি। এত এত খাবার, গোস্ত, মাছ, এত বড় করে আয়োজন কাজ নেই। ভাই ওই প্রথম মাসের বেতন পাইছি তো, তাই চিন্তা করলাম একটু আয়োজন করি, এই আর কি। তা আপনারা খাইতেন, আমার টাকার দরকার কিছু। আরে শুরু করেন না, পরে কথা বলা যাবে। তুমি শুরু করো। আচ্ছা ভাই, আমি জীবনের প্রথম টাকা উপার্জন করছি। এই আনন্দটা আমি আমার আপনজনদের সাথে মিলেমিশে থাকতে চেয়েছি, আর আপনি তো আমার আপনজন। এতদিন আমি ভাবছিলাম এই দুনিয়াতে আমার কোনো আপনজন নাই, কিন্তু আপনাদের সাথে রক্তের সম্পর্ক নাই, তারপর তো আপনারা আমার আপন ভাবছেন। এই কথাটা শুনে আমার কলিজাটা পুরো 10 হাত বড় হয়ে গেল। আমি একটা অশিক্ষিত দারোয়ান, বকলমও জানি না। আমার আপনারা যে সম্মানটা দিলেন, এই সম্মানটা কেউ কাউকে দিতে পারে না, ভালো মানুষ ছাড়া। ওই উপরের কাছে দোয়া করি, আল্লাহ আপনাকে দুইজনে মঙ্গল করো, ভালো রাখো, সুস্থ রাখো। আচ্ছা ভাই, খাবার সামনে রেখে এত ইমোশনাল হতে হয় না। আর সেদিন আমি আপনাকে ভাই বললাম, আমি না আপনাকে বললাম যে আমাকে নিজের বোনের মতো করে দেখবেন। আপনি তো ভালো করেই জানেন এই দুনিয়ায় আমার মা, বাবা, ভাই, বোন কেউ নেই এই মানুষটা ছাড়া। আমি তো আপনাকে ভাই ডেকেছি, তাই তো আজকে নিজের হাতে রান্না করা খাবার আপনাকে খাওয়াতে নিয়ে এসেছি। আপনি কি আমাকে বোন মনে করতে পারেন না? আপনি বকলম হয়েছেন, দারোয়ান হয়েছেন, তো কি হয়েছে? মানুষ হচ্ছে সেরা। আপনার বড় পরিচয় আপনি মানুষ। আমি আপনার বোন হিসেবে আপনাকে খাওয়াতে পারি না? আপনি কি খাবেন না? আমি খামু, পেট ভরে খামু। আজকের পর থেকে এই বাচ্চা আপনাকে দুজনের ভাই। আল্লাহ, তুমি দেখছো আমার দুজন আপনজন আছে, আমার ভাই আর আমার বোন। আল্লাহ কাছে দোয়া করি আপনার দুজন সুখে থাকেন, অনেক সুখী। আচ্ছা খান না, তুমিও খাও।
আর খামু তো, আমার বোন পাক আছে আমার লাগে, আমি খাবো না। আচ্ছা ভাই, আর একটু ভাত দিই। না লাগবে না, পানি দেন। আপনি তো তাড়াহুড়ো করছেন কেন? বোন, পাকটা অনেক ভালো হয়েছে, একদম আমার মায়ের হাতে রান্নার মতন। তো গেট তো ফাঁকা, দিনকাল তো খারাপ, আমি এখন যাই গা। ঠিক আছে বলছো ভাই, যান। ভালো থাকে বোন। আই, তুমি উঠে যাও না, তোমার জন্য একটা স্পেশাল রেসিপি আছে। নিয়ে আসবো। নাও, তোমার স্পেশাল রেসিপি। থ্যাংক ইউ। সত্যি? সত্যি বলতেছো? আমি বাবা হব? হ্যাঁ। হ্যাঁ? আমার সে কি খুশি লাগতেছে, আমি বলে বুঝাইতে পারবো না, তোমাকে এক্সপ্রেস করতে পারবো না। আমি বুঝতে পারছি, রিল্যাক্স। তুই খুশি আছো? অনেক বেশি। আমি আমি একটা এতিম, এতিম কেউ কেউ বাবা বলে ডাকবে, আমি আমি বাবা ডাকটা শুনতে পারবো না। তুইও ভাবছো কেন? যা করে ভালোর জন্যই করে, আমাদের আমাদের বেবি হবে। আজান, আজান, আজান।
হ্যালো, কে বলছেন? হ্যালো মা, আসসালামু আলাইকুম। আমি নীলা। নীলা বৌমা, কেমন আছো মা? আমার আজান কেমন আছে? আম্মা, আপনাদের দোয়ায়ও ভালো আছে। ও তো আমাকে একবার ফোন করার প্রয়োজন মনে করে না। আচ্ছা বলো তো বৌমা, আমার কি অপরাধ, আমি কি করেছি ও কেন আমাকে ফোন করে না? আম্মা, আপনি কি ভুল বুঝছেন? ও প্রতিনিয়ত আপনাদের কথা স্মরণ করে, সব সময় আপনাদের কথা মনে করে মন খারাপ হয়ে থাকে ওর, জানেন? মাঝে মধ্যে রাতের বেলা ছাদে গিয়ে বসে থাকে, বাসায় মন মরা হয়ে বসে থাকে। আমি তোর সাথে থাকি, আমি বুঝি। আপনার কথা যখন মনে পড়ে ও তখন আপনাদের বাসার সামনে গিয়ে ঘোরাফেরা করে। আমি অনেক কয়েকদিন দেখেছি, আসলে সাহস করে ঢুকতে পারে না বাসার ভেতরে। ও আজান কি এখন বাসায় আছে? ও তোমার কাছে থাকলে একটু দাও না ফোনটা। আমি ওর গলার কতদিন ধরে শুনি না, আমার বুকটা খা খা করছে। মা, ও তো কাজে গিয়েছে, বাসায় নেই। ও কাজে গেছে? আসলে মা, আমি ফোন করেছিলাম একটা খবর দেওয়ার জন্য। আপনি আপনি দাদি হতে চলেছেন মা। আমার প্রেগনেন্সি প্রায় 7 মাস চলছে। শুনেছি 7 মাসে নাকি মেয়েদের 7 দিতে হয়। তা আমার তো বাবা মা নেই, আপনাদেরকেও পেয়ে হারালাম। আমার শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না মা, আপনাদের কথা খুব মনে পড়ছিল। আমার খুব ভয়ও লাগে, তাই বাধ্য হয়ে আপনাকে ফোন দিলাম। আপনি আমার জন্য দোয়া করবেন মা, আর বাবাকেও জানাবেন। তোমার স্বামীর বাবা মা এখানে থাকে না, আমার কোনো সন্তান নেই। বাবা, বাবা আমার কথাটা শুনুন বাবা। আর কোনোদিন আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। হ্যালো বাবা, হ্যালো হ্যালো। বৌমা কি বললো বলো না? কিসের বৌমা? আচ্ছা, তুমি বারবার কেন ভুলে যাচ্ছ যে আমরা নিঃসন্তান, আমাদের কোনো ছেলে মেয়ে নেই? আমি নিষেধ করেছিলাম যোগাযোগ করতে, তারপরে তুমি আমার বিরোধিতা করে যোগাযোগ করেছ। শোনো রেশমা, যে সম্পর্কে একবার ভাঙন ধরে সেই সম্পর্ক আর পুনরায় জোড়া লাগানো যায় না। এতদিন ধরে তোমার সংসার করি, তুমি যখন যা সিদ্ধান্ত নিয়েছো তা সঠিক বলে মেনে নিয়েছি, কোনোদিন কোনো প্রতিবাদ করিনি। কিন্তু আজকে তোমাকে বলছি, তোমার এই সিদ্ধান্তটা ভুল, এটা সঠিক নয়। তুমি আজানের সাথে যা করেছো তা ভুল, তুমি যা সিদ্ধান্ত নিয়েছো সেটা ভুল, তুমি যা করছো সেটা অন্যায়। তুমি পাশে আসো করো, দেখো না আমি আসছি, স্যালুট দাও। ও আমার ভুল হয়েছে। আসসালামু আলাইকুম। স্যালুট ছোট স্যার। ভাই, আমার ছেলে আরিয়ান কি তোমাকে সবসময় দৌড়ের উপর রাখে নাকি? আরে না ভাইজান, আমার ভাগ্নে না বোনের পোলা আমার সাথে একটু মস্করা করে। আরিয়ান মামাকে আর কখনো ছেলে দিতে দেবে না, ঠিক আছে? এই যে ভাইজান, আপনি এটা কি কইতেছেন? ছোট মানুষ, শিশু তো, ওকে কিছু বোঝে। আর আমি আর মামা না, মামা যেখানে আপন অন্য সেইখানে আমার সাথে একটু মস্করা করবেই। আপনি এগুলো কান দিয়েন না তো। ঠিক আছে ভাই, আমি কিন্তু ওই করে নিয়ে। আচ্ছা যান। ও ভাগ্নে শোনো, তুমি উপরে যাবা, গোসল করবা, খাওয়া দাওয়া করবা, একটা ঘুম দিয়ে পরে নিচে আসবা। তোমার সাথে আমি গেটের সামনে ক্রিকেট খেলবো, ঠিক আছে? মামা তুমি কিন্তু অনেক চিটিং করো, এই চিটিং করলে আমি তোমার সাথে খেলবো না। আস্তে আস্তে ঠিক করবো না, এই যে কান ধরে কইতেছি, ঠিক আছে? চলো। মাশাআল্লাহ, ভাগ্নে কথা শিখে গেছে।
হয়েছে? আমার প্রচন্ড পেটে ব্যথা করছে, আমার সহ্য হচ্ছে না। কেন তুমি ওষুধ খাও নাই? ওষুধ খেয়েছি কিন্তু কিছুদিন যাবত ব্যথা যাচ্ছে না, আজকে অনেক বেশি ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে, ওঠো, তোমাকে এখন হাসপাতালে নিয়ে যেতে পারো, ওঠো। আজাদ সাহেব, আপনার ওয়াইফের সমস্যাটা সাধারণ নয়, খুবই গুরুতর। গুরুতর মানে বুঝলাম না। আমি এখানে রিপোর্টে দেখতে পাচ্ছি আপনার ওয়াইফের এইচপিভি সংক্রান্ত টেস্টের রিপোর্টটা ভালো আসেনি। স্যার আমাকে একটু দয়া করে একটু বুঝায় বলবেন, মানে একটু ডিটেইলে বলবেন। আপনার ওয়াইফের এই ব্যথার সমস্যাটা কতদিন যাবত? জি 3-4 বছর ধরে পেটের ভিতরে চিনচিন করে ব্যথা করে, হঠাৎ করে আবার ঠিক হয়ে যায়, কিন্তু লাস্ট কয়েক মাস ধরে এই ব্যথাটা অতিমাত্রায় বেড়ে গেছে। আপনি এর আগে কেন অন্য কোনো ডাক্তার দেখাননি? ডক্টর সাহেব আমি অনেকবার চেষ্টা করেছি ডক্টর দেখানোর, কিন্তু কি করব বলেন, আমি ছোট একটা চাকরি করি মার্কেটিংয়ে, খুব অল্প টাকা বেতন পাই। সেই বেতন দিয়ে আমার বাড়ি ভাড়া, সংসার খরচ, ছেলের খরচ সব কিছু মিলে আসলে কোলাইতে পারি না। এই জন্য আমি ডক্টরটা দেখাতে পারিনি। আমি যখনই ডক্টর দেখানোর কথা বলছি আমার বউকে, আমার বউ যে কোনো কজে বলছে যে আমি ঠিক হয়ে গেছি, গ্যাসের প্রবলেম তো একটু পরে ঠিক হয়ে যাবে, আমি সুস্থ, এরকম করছে, আমাকে বুঝতেই দেয় নাই। আপনার স্ত্রীর জরায়ুতে ক্যান্সার। ডক্টর আপনি এগুলো কি বলতেছেন? আপনি আরেকটাবার টেস্ট করে দেখেন, হয়তোবা আপনার টেস্ট যেটা করছেন সেটা ভুল। শুরুতে হয়তোবা চেক আপ বা টেস্ট করাইলে আমরা এটা অপারেশনের মাধ্যমে রিকভার করতে পারতাম, কিন্তু এখন একমাত্র উপরওয়ালা ছাড়া আপনার আর কোনো আস্থা নেই। ডক্টর সাহেব কোনো চিকিৎসা, কোনো উপায়, যে কোনো উপায় আপনি আমাকে বলেন। দেখেন ডক্টর সাহেব, আমি এতিম, আমার বউটাও এতিম, আমার বউটার যদি কোনো কিছু হয়ে যায় আমার ছেলেটা এতিম হয়ে যাবে। আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, আমাকে একটু সাহায্য করেন ডক্টর সাহেব। আপনি যদি চান কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দিতে পারেন, তাতেও যদি বাঁচার চান্স 1% থাকে, কিন্তু এটা তো কষ্ট অনেক বেশি। আমি পারবো, আমি পারবো, কোনো সমস্যা নেই, আমি রাজি। তাও আপনি একটু আমার ওয়াইফের ট্রিটমেন্টটা করেন, আমি রাজি, আমি যে করে হোক আমি চেষ্টা করবো, প্লিজ প্লিজ ডক্টর। আল্লাহ তাআলা চাইলে কোনো মিরাক্কেল ঘটেও যেতে পারে। মা, তোমার কি হয়েছে? আমার কিছু হয়নি বাবা, তুমি খেয়েছো? হ্যাঁ, মামার সাথে হাত দিয়ে খেয়েছি। আচ্ছা, আম্মা, আমার দাদা দুটো কোথায়? তোমার দাদা দাদু আছে তো? ও জানো মা, পাশের বাসার নূরজাহানের দাদা দাদু এসেছে। তাই? তোমার দাদা দাদু আছে? তাহলে তারা কোথায়? তারা অনেক দূরে আছে, কিন্তু তুমি দেখবে একদিন তারা তোমাকে নিতে আসবে। তোমার মন খারাপ? মন খারাপ করে আর কি হবে? যেটা হবার সেটা তো হবেই, তাই না? আমি জানি আমার কি হয়েছে, আমি রিপোর্টগুলো আগেই দেখে ফেলেছি। নিজেকে অনেক শক্ত রাখার চেষ্টা করছি, কিন্তু কেন যেন পারছি না। তোমার কিচ্ছু হবে না, তুমি সুস্থ হয়ে যাবে। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমরা
একে অন্যের সাথে সারা জীবন থাকার প্রতিশ্রুতি করেছিল। নিয়মটা আমাদের আশা চলবে না। ক্যান্সার যে একবার কারো শরীরকে আপন করে নেয়, সে আর কোনোদিনও তার শরীর ছেড়ে যায় না। আমার মাও না এই ক্যান্সারে মৃত্যুবরণ করেছিল। হতে পারে এটা আমার পারিবারিক উপহার। আসলে আমি তোমাকে কি বলবো বুঝতে পারছি না। কপাল কি তোমার খারাপ নাকি আমার? তোমার কিচ্ছু হবে না। তোমাকে আমি চিকিৎসা করাবো, তোমাকে আমি সেই করে হোক আমি সুস্থ করে তুলবো। তোমাকে আমি কিচ্ছু হইতে দিব না। আমার যা যা করা লাগে আমি সব করব। আমি কোনো কিছু বাদ দিব না, আমি কোনো কিচ্ছু বাদ দিব না। আমি তোমাকে কোনোভাবে হারাতে চাই না, কোনোভাবে তোমাকে হারাতে চাই না। আজান, সম্পর্কের ভাঙন খুব পীড়া দেয়, সেটা আমিও জানি, তুমিও জানো। তবে তোমার কাছে আমার একটা শেষ অনুরোধ আছে। আমি জানি আমি বেশি দিন তোমার সাথে আর নেই। আমি যখন থাকবো না, তুমি তোমার বাবা মায়ের কাছে চলে যেও। আমাদের ছেলেটাকে কোনোদিনও চোখের আড়াল করো না। আমার দিয়ে যাওয়ার শেষ স্মৃতি হিসেবে ওকে তুমি আগলে রেখো, আগলে রেখো। ভাইজান, বাদশা ভাই, এই মাসের ভাড়াটা দিতে আমার একটু দেরি হইল। এই বিষয়টা আপনি একটু বাড়িওয়ালারে বুঝায় বললেন। ভাইজান, আমি তো বাসা ভাড়ার টাকাটা দিয়ে দিছি। বাসা ভাড়া দিয়ে দিচ্ছেন মানে? বুঝলাম না। ভাইজান, আমি জানি আপনার চাকরি নাই, বাইকনারে মাঝে মাঝে সাথে করে নিয়ে চাকরি খোঁজে, হালকা পাতলা ছোটা কাজ করতেছে। বোনের ওষুধের খরচ, বাইকের খরচ, কি ব্যবহার নিয়ে চালাইতেছে, আমি সব কিছুই বুঝি। আমি ভাই হয়ে একটু ভাইয়ের দায়িত্ব পালন করতেছি। আমি যে বেতনটা পাইছিলাম, বেতনের টাকা দিয়ে আমি বাসা ভাড়াটা দিয়ে দিচ্ছি। কি করতেছেন বাদশা ভাই? তাইলে আপনি চলবেন কিভাবে? আমার আল্লাহ চালাইবে, আর দুনিয়াতে তো আমার আর কেউ নাই। আপন বলতে আপনি আর আমার বোনটাই আছে। আপনারা চলবি, আমার চল নাই নেব। বাদশা ভাই, আপনি আমার আসলে আপন লোক। আমি তো আপনার আপন জন, আপন ভাই। আমার বোন অসুস্থ হয়ে ঘরের ভিতর রোগে ভুগবো, আমার ভাইটা কষ্ট করব, আর আমি ভাই হয়ে একা বসে থাকবো না? এটা তো হয় না। আমি ভাই হয়ে ভাইয়ের দায়িত্ব পালন করছি, আর আমার বোনকে তো কইছি এই বাচ্চা তার ভাই। আর শুনেন, আল্লাহর কথা আছে না, যার কেউ নাই তার আল্লাহ আছে। আল্লাহ একটু সবকিছু ব্যবস্থা করবো। আমি সব সময় সারাক্ষণ যতদিন বাইসে আছি আপনাকে পাশে আছি, আপনারা কোনো চিন্তা করবেন না। যে সময় যা লাগে আমার কাছে আসবে। এই ভাইটার রক্তে বেঁচে হলেও আপনাকে সবকিছু করবো। ভাইজান, চাবিটা নেন। চাবি? নীলা বাসায় নেই? না ভাইজান, বাসায় নাই, কই জনে গেছে। আমারে কইলো আরিয়ানরে দেখতে। আমি খাওন খাই আরিয়ানরে শোয়াই পেয়েছি, আর এই চাবিটা আপনারা দিতে কইছি। এই না, আমারে না বলে নীলা কই গেল? বাদশা ভাই, আপনারা বলে যায় নাই কই গেছে? না, আমার কিছু কয়ে দেয় না।
কই যাইতেছে? আসতেছি, আপনি একটু আরিয়ানের দিকে খেয়াল রেখেন। আমি আসতেছি। আসছি। ভাই ভাই এক বোতল পানি নেবেন? আরে তাড়াতাড়ি করেন। হ্যালো, এই না এক বোতল পানি নিয়ে যান। ধরেন টাকাটা। হ্যালো। আরে ভাই এটা তো 50 টাকা। আর রাখেন তো, আপনি 30 টাকা পাবেন তো। রাখেন রাখেন। হ্যালো। এক বোতল পানি নিবেন? কি নাম তোমার? আরিয়ান। বাহ, কি সুন্দর নাম তোমার, দেখতেও খুব সুন্দর তুমি। কিন্তু আমার যে পানি লাগবে না। নেন না, এক বোতল নিয়ে আমাকে টাকা দেন। আচ্ছা, তা না হয় নিলাম, কিন্তু তুমি এত ছোট বয়সে এই পানি বিক্রি করছো কেন? তোমার বাবা মা কোথায়? আপু, আমার আম্মুকে অনেক ভালোবাসে। আমার আম্মুর ডাক্তারের জন্য আমার আপু পানি বিক্রি করে। তো আমার মাকেও তো আমি ভালোবাসি, এর জন্য আমিও পানি বিক্রি করি। আরে এতটুকু একটা বাচ্চা, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তোমার পানি আমি নেব, হ্যাঁ, কিন্তু আমার কাছে তো ভাঙতি টাকা নেই। আচ্ছা চলো, ওই যে দোকানটা থেকে তোমাকে ভাঙতি করে দিই। আসো আসো। আরিয়ান, বাবা এদিকে এসো। না তুই আমার সন্তান, না আমি তোর আপন বাবা।
ওদেরকে এক্ষুনি বেরিয়ে যেতে বলো। এই বাড়িতে থাকার অধিকার ওদের নেই। কি ব্যাপার? হ্যাঁ, কি হয়েছে তোমার? এরকম লাগছে কেন? তুমি কি প্রেশারের ওষুধটা খাওনি? জানো রেশমা, আজকে আমি আজানকে দেখেছি। আজানকে দেখেছো? কোথায় দেখেছো? ও কেমন আছে? তুমি কথা বলেছো? এই কড়া রৌদ্রের ভেতরে দাঁড়িয়ে ফেরি করে পানির বোতল বিক্রি করছিল। আজান পানি বিক্রি করছিল? কেন পানি বিক্রি করছিল কেন? তুমি ঠিক ছিলে রেশমা, আমার ভুল ছিল। আমার অভিমান ভিত্তিহীন ছিল। আর যখন ছোট্ট ছোট্ট দুটো হাত পানির বোতল বাড়িয়ে আমার কাছে টাকা চাইল ওর মার অসুস্থতার জন্য, আমি না বাচ্চাটার মুখের দিকে তাকিয়েছিলাম। কেন জানি মনে হচ্ছিল ও আমার খুব আপন, খুব কাছের কেউ। তারপর হঠাৎ খুব পরিচিত একটা কণ্ঠ পেয়ে তাকিয়ে দেখি আমার আজান ওই বাচ্চাটিকে ডাকছে। ওই বাচ্চাটি ওর কাছে যাচ্ছে। তখন আমার বুঝতে অসুবিধা হলো না যে ও ওর নাতি হয়, আমার নাতি। আমি ওই আজানকে যেভাবে বাড়ি থেকে বের করে দিয়েছি খালি হাতে, আজকে আমার নাতিটাকেও খালি হাতে চলে যেতে হলো। আমি কিছুই করতে পারলাম না, আমার নাতিটাকে আমি কোলেও নিতে পারলাম না। তুমি সেদিন বলেছিলে সম্পর্কের ভাঙন একবার হলে তার কখনো জোড়া লাগে না। তুমি ভুল ছিলে। আজানের সাথে তোমার অহংকার আর জেদের একটা দেয়াল তুলে দিয়েছিলে তুমি। আজকে সেই দেয়ালটা একটা ছোট বাচ্চা তার দুহাত দিয়ে ভেঙে দিয়েছে। তুমি চাইলেই সব ঠিক করতে পারতে, কিন্তু তুমি ঠিক করোনি। তুমি পারো না আজানের সাথে সব অভিমান ভুলে গিয়ে ওকে আবার নিয়ে আসতে পারো না। তুমি ঠিকই বলেছ রেশমা, আমি তাই করবো, তাই করবো আমি। বাবা, এই যে বাবা। আপনারা কারা? বাবা, এই বাসায় আজান থাকে না? আজান হয়, এই বাসায় আজান থাকে তো। আপনারা কারা? আমরা আজানের বাবা মা। বাবা মা? এই আপনারা ফাজলামি করেন? দেখেন এখন ফাজলামি করার সময় না। ফাজলামি কেন করবো বাবা? কি বলো এগুলা? আর মিয়া, আজান ভাই তো এতিম, এখন মা বাপ নাই। আর আপনারা এসে করছেন আর মা বাপ আপনারা। এই তো আমার ভাই লাগে আমাকে সবকিছু কইছে। আমিও এতিম, আজান ভাই এতিম। ভুলটা আমার,
হ্যাঁ, এটা ঠিক যে আমরা ওরা আসল বাবা মা না। ওকে আমি ছোটবেলায় কুড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আপন বাবা মার মতো আদর স্নেহ দিয়ে বড় করেছি ওকে। ওর একটা ছোট্ট ভুলের জন্য আমি পাষাণ হয়ে গিয়েছিলাম, ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। সে কারণে হয়তো অভিমানে আমাদের কাছ থেকে দূরে সরে আছে, কিন্তু বিশ্বাস করো বাবা, যদি একবার ওর সাথে আমার কথা হয় না, ও সব ভুলে যাবে। হ্যাঁ, আমাকে একটু ওর কাছে নিয়ে যাবে বাবা আমাদেরকে। আপনারা এত দেরি করে আইলেন কেন? একটা ভুলের লাগে একটা মানুষের সারা জীবন ধরে এত শাস্তি দেওয়া লাগে? আপনারা যা করছেন না, এটা একটা মানুষের হিসেবে মানুষ করে না। আপনারা জানেন আপনার সবসময় আদান ভাই কইতে চেষ্টা করতো তার মা বাবা আছে, কিন্তু মনের দুঃখে কয় নাই। সে কইছে সে একটা এতিম। আজকে আমি জানতে পারলাম যে আদান ভাইয়ের মা বাবা আছে। আজান কোথায়? আমাদের একটু আজানের সাথে দেখা করিয়ে দেবে। আদান ভাই তো বাসায় নাই। বাসায় নেই? কোথায়? আদান ভাই কবরস্থানে। কবরস্থানে? আজান, বাপ আমার, কেমন আছিস? আমার জীবনটাকে উল্টাপাল্টা করে দিয়ে এখন জানতে আসছেন আমি কেমন আছি? আজান বাবা, চুপ করেন। আজকে আমাকে বলতে দেন, ছোটবেলায় রাস্তায় ঘুরে পাইছেন, তারপরে আদর মায়া মমতায় স্নেহ দিয়ে আমাকে সন্তানের মতো ভালোবাসা দিচ্ছেন, আর এক নিমিষে আপনার রাগের মাথায় সেই ছেলে আমি সৎ ছেলে হয়ে গেলাম। আমি কি অপরাধ করছি? আমি নিজের পছন্দে ভালোবেসে বিয়ে করছি। আমার এইটুকু ভরসা ছিল, আমি যত বড় অন্যায় করি, যত বড় অপরাধ করি, আমার বাবা আমার মুখটা দেখলে সবকিছু মেনে নিবে। আপনি আমার হাতটা ছেড়ে দিলেন, আমাকে দূর দূর করে তাড়াইয়া দিলেন। একটাবার ভাবলেন না আমি কই যাব? আপনি সেই দিন যদি আমাকে একটু আগলায় রাখতেন, তাহলে আজকে আমার এই জীবনটা উল্টাপাল্টা হয়ে যেত। দরকার পড়লে আপনি আমার 10 থাপ্পড় দিতেন, আপনি আমার মারতেন, কিন্তু যখন আমি শুনতে পাইলাম আমি এতদিন যাকে বাপ মনে করে আসছি সে আমার বাপ না, আমি এতিম, ওই যে দেখেন আমার প্রিয় মানুষটা কবরে শুয়ে আছে, শুয়ে ওর বুকে আফসোস একটাই, ও আমার কাছে কিচ্ছু চায় নাই, একটা জিনিস চাইছিল, আমার বাপ আমার মাকে আপন করতে চাইছিল। ওর বুকে এটাই কষ্ট, এই কষ্ট নিয়ে এই যে কবরে শুয়ে আছে। ও অনেক চেষ্টা করছিল আমার বাপ মাকে নিজের বাপ মা বানানো, আপন করে নেওয়ার জন্য, পারে নাই। ছোটবেলায় যারা জন্ম দিছে তারাও ফালায় চলে গেছে, তারপরে যখন আপনারা লালন পালন করে বড় করলেন আপনারাও একটা সময় ফালায় দিলেন। যাকে ভালোবেসে বিয়ে করছি সে আমাকে রেখে চলে গেছে, আমাকে রেখে সবাই চলেই যায়। আমি টাকার জন্য আমি আমার বউয়ের চিকিৎসা করাইতে পারিনি। আজকে যদি টাকা থাকতো হয়তো আমার বউটা বাইসে যাইতো, ওকে আমি বাঁচাইতে পারতাম। টাকার জন্য আমি আমার বউটারে বাঁচাইতে পারি নাই। বাবা ক্ষমা করে দে আমাকে, তোর সাথে আমি অনেক অন্যায় করেছি, বৌমার সাথে অন্যায় করেছি। বাবা ওনারা কে? আমরা তোমার দাদা আর দাদু হই। ও মা বলেছিল দাদা দাদু নিতে আসবেন, দাদা দাদু কি নিতে এসেছো?
দুর্গা, আমরা তোমাকে নিতে এসেছি। ওর মায়ের কথা মনে পড়লে আমি না হয় সান্ত্বনা দিব, কান্না করলে আমি না হয় ওকে বুকে চুরিয়ে নিব। আমার মন খারাপ হলো, আমি তাকে চুরিয়ে নিব।